হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে টপ 20 জিকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব ডব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য। তোমরা দেখতে পেয়েছো যে এর আগে অলরেডি আমি 4টে ক্লাস দিয়ে দিয়েছি, যেখানে তোমরা রেলওয়ে, এমটিএস এবং জিডি কনস্টেবল এই তিনটে এবং ক্লার্ক মিসলেনিয়াসের উপরে আমি 20টা জিকে তোমাদের জন্য নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবকটি, এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের সঙ্গে রয়েছে তার রিলেটেড বিভিন্ন প্রশ্ন, যেগুলো মূলত বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সামনে যারা ডাব্লিউবিপি কেপি দিচ্ছ, তাদের জন্য আমি স্পেশাল ব্যাচ রেখেছি। সেখানে তোমরা যারা জয়েন করে নিয়েছো অলরেডি, তারা তো অবশ্যই জানবে। আর যারা জয়েন করোনি, তাদের জন্য বলি, এটা 400 টাকা মূলত ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। সেখানে তোমরা জিকের প্রত্যেকটা টপিকের উপরে বাছাই করা নোটস পাবে, এবং ইংলিশের জন্য যে কটি মানে যে যে পোর্শন থেকে তোমাদেরকে করতে হবে, সেগুলো খুবই শর্টেড করে তোমাদের জন্য আমি রেখেছি, সেগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার পাচ্ছ, এবং মক টেস্ট থাকবে 25টা। সামনে যারা এক্সামটা দিতে চলেছো, তারা অবশ্যই ব্যাচটাকে একবার জয়েন করে নেবে, নিলে তোমরা বুঝতে পারবে কতটা হেল্পফুল হতে চলেছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসও পেয়ে যাবে। যারা নিতে চাইছো, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে দেবে। শুরু করছি আজকের প্রশ্নগুলি। কফিতে কোন উপাদান থাকে? এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এই এক্সামগুলির জন্য। কফিতে কোন উপাদান থাকে? অ্যাসিটিক অ্যাসিড, ক্যাফেইন, ট্যানিন, না কোনোটিই নয়? কফিতে এদের মধ্যে থেকে থাকে ক্যাফেইন। ক্যাফেইন একটি প্রাকৃতিক উদ্দীপক যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যা পাকস্থলীর বিভিন্ন সামগ্রী দ্রুত অন্ত্রে পৌঁছে দেয়। এছাড়াও কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড রয়েছে, যা স্বাস্থ্যের উপকার করে। তোমরা যারা ডাব্লিউবিপি কেপির এক্সাম দিচ্ছ, বা তাছাড়াও অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকেরই আছে ইংলিশটা নিয়ে একটু প্রবলেম রয়েছে। মূলত তোমাদের জন্যই এই ইংলিশের ক্লাস শুরু হতে চলেছে সানডে থেকে, অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু তোমাদের ইংলিশের ক্লাস শুরু হতে চলেছে। যারা নিতে চাইছো, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও। 150 পার মান্থ তোমাদেরকে দিতে হচ্ছে, এবং 6 মাসের কোর্স। 6 মাসে 6 মাসের মধ্যে তোমরা এই সমস্ত গ্রামারের যত টপিক আছে সেগুলো কমপ্লিট করানো হবে। তারা একবার নিয়ে দেখতে পারো। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। মনোজিৎ সিং কোন খেলার সাথে যুক্ত? মনোজিৎ সিং বিভিন্ন খেলোয়াড়দের নাম, কোন কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, এইগুলো থেকে এক্সামে জিজ্ঞেস করা হয়। বা তিনি কোন রাজ্য থেকে বিলং করছে, বা কোন ট্রফি পেয়েছে, এরকম জাতীয় বিভিন্ন প্রশ্ন স্পোর্টস রিলেটেড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুডো, দাবা, ক্রিকেট না ফুটবল? মনোজিৎ সিং নামটা তোমরা অনেকেই পরিচিত, তিনি জুডো খেলার সাথে যুক্ত। এছাড়াও রয়েছে দুষ্যন্ত চৌহান, বজরং লাল তাখার। এই দুজনও, টোটাল এই তিনজন জুডো খেলার সঙ্গে খুবই পরিচিত। পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? স্ট্র্যাটেজিকের বা তোমরা বলতে পারো জিওগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি। পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ না আসাম? পাঁচমারি অভয়ারণ্য রয়েছে মধ্যপ্রদেশে। এছাড়াও মধ্যপ্রদেশে আরো গুরুত্বপূর্ণ অভয়ারণ্যগুলি হলো বোরি, গান্ধীসাগর অভয়ারণ্য, চম্বল, কুনো অভয়ারণ্য, পান্না, পেঞ্চ, সঞ্জয়। এই অভয়ারণ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অভয়ারণ্য, এইগুলো তোমরা মনে রাখবে। এবং এর সাথে সাথে তোমরা একটু রিলেটেড এই প্রশ্নগুলো করতে পারো, যেমন এই অভয়ারণ্য কোন কোন জন্তু বা পশুগুলোকে সংরক্ষণ করা হয়, বা কোন কোন যদি কোনো উদ্ভিদ থাকে সেইগুলো, সেই নামগুলো তোমরা খেয়াল রাখবে। আর কোন রাজ্যে অবস্থিত সেগুলো তো অবশ্যই দেখতে হবে। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি 350 নম্বর ধারা, 356 নম্বর, 354 না 360 নম্বর ধারা? রাষ্ট্রপতি দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এই সংবিধানের ধারা রিলেটেড প্রশ্ন প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইম্পর্টেন্ট যত ধারা আছে সেগুলো তোমরা একটু শর্ট লিস্ট করে নেবে, নিয়ে সেগুলো পড়বে। সেগুলো থেকেই মূলত যেগুলো PYQ হিসাবে তোমরা দেখেছো সেইগুলো করবে, এবং আরো গুরুত্বপূর্ণ কিছু করে রাখবে।
যেগুলো ইম্পর্টেন্ট আছে। এটার অ্যান্সার হয়ে যাবে 356 নম্বর ধারাতে। সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারা অনুযায়ী সাংবিধানিক জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন ও 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়। এই তিনটে ধারায় খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে। নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সানাই, তবলা, সরোদ, সেতার। বাদ্যযন্ত্র যত প্লেয়ার আছে তাদের নাম গুরুত্বপূর্ণ, এটার অ্যান্সার হয়ে যাবে তবলা। নিখিল ঘোষ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। আমির খসরু ছিলেন সঙ্গীত শিল্পী ও তিনি এই তবলা আবিষ্কার করেন বলে মনে করা হয়। ভারতের বিখ্যাত তবলাবাদক হলেন জাকির হোসেন, আল্লাহ রাখা, পণ্ডিত শঙ্কর ঘোষ, অনুরাধা পাল, স্বপন চৌধুরী। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? ভারতের বৃহত্তম মরুভূমির নাম থর, সাহারা, ট্রান্স হিমালয় না কচ্ছ? ভারতের বৃহত্তম মরুভূমির নাম হলো থর মরুভূমি। থর মরুভূমি কোথায় অবস্থিত? তাহলে বৃহত্তম যেহেতু এটি, তাহলে কোথায় অবস্থিত সেটাও আমাদের জেনে রাখতে হবে। এটি গ্রেট ভারতীয় মরুভূমি হিসেবে পরিচিত। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা রেখা গঠন করে। থর মরুভূমির প্রায় 85% ভারতে অবস্থিত, বাকি 15% রয়েছে পাকিস্তানে। মরুভূমির 60% এরও বেশি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এটি বিশ্বের মধ্যে 17তম বৃহত্তম মরুভূমি। তাহলে ভারতের মধ্যে থেকে দেখতে গেলে এটি প্রথম বা বৃহত্তম, কিন্তু যদি বিশ্বের মধ্যে থেকে দেখা হয় তাহলে এটা হয়ে যাবে 17তম বৃহত্তম মরুভূমি। নেক্সট প্রশ্ন, আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে, ইন্দোরে, ভাগলপুর না মধ্যপ্রদেশ? আম্বেদকর স্টেডিয়াম রয়েছে নিউ দিল্লিতে। এটি একটি ফুটবল খেলার স্টেডিয়াম। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের প্রবর্তক। ডক্টর বি আর আম্বেদকর। এটি প্রথমে কর্পোরেশন স্টেডিয়াম নামে পরিচিত ছিল, আম্বেদকর স্টেডিয়াম, যেটা ডক্টর বি আর আম্বেদকরের নামে করা হয়েছিল, এবং এটি ফুটবল খেলার স্টেডিয়াম। মানুষের শরীরে রাসায়নিক দ্রুত হিসেবে কাজ করে নিম্নের কোনটি? প্রোটিন, হরমোন, কোষ না গ্রন্থি? শরীরে রাসায়নিক দ্রুত হিসাবে কাজ করে, এদের মধ্যে থেকে অ্যান্সারটি হয়ে যাবে হরমোন। এবার হরমোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। হরমোন কথার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা, এটা হরমোন কথার অর্থ। প্রাণী বা উদ্ভিদের সঠিক বৃদ্ধির জন্য হরমোনের প্রয়োজন হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও কোষের মধ্যে যোগাযোগ করে হরমোন। হরমোন প্রথম আবিষ্কৃত হয় কত সালে? 1902 সালে। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই হরমোনটির নাম কি? সিক্রেটিন হরমোন। 1905 সালে হরমোন শব্দটি প্রথমবার ব্যবহৃত হয়েছিল। আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? আলিগড় আন্দোলন ডক্টর মকফুর আহমেদ আজাজি, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ খান, আবুল কালাম আজাদ। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অলরেডি চলে এসেছে। তিনি 1875 সালে আলিগড় আন্দোলন সংগঠিত করেছিলেন। এই আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? ইসলামের প্রতি আনুগত্যকে দুর্বল না করে ভারতীয় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার ব্যবস্থা করা এবং মুসলিমদের মধ্যে পর্দা প্রথা, বহু বিবাহ, মহিলাদের শিক্ষা, দাসত্ব, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি সম্পর্কিত সামাজিক সংস্কার শুরু করা ছিল এই আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা থেকে বারবার প্রশ্ন করা হয়। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রাজা রামমোহন রায় না কেশবচন্দ্র সেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 1828 সালে 20 আগস্ট একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে কলকাতায় দ্বারকানাথ ঠাকুর ও অন্যান্যদের সাথে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আর 1815 সালে কলকাতায় তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তাহলে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সেটারও অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন 11 নম্বর, ব্যাসল্ট শিলা কি ধরনের শিলা? এই শিলা থেকে প্রশ্ন করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, ম্যাগমা। ব্যাসল্ট শিলা হলো একটি আগ্নেয় শিলা।
এবার আমাদের জেনে নিতে হবে শিলা কয় প্রকার। শিলা আগ্নেয় শিলা, পাললিক, রূপান্তরিত, এই 3 প্রকার হলো শিলা। উত্তপ্ত গলিত শিলা স্ফটিক হয়ে গেলে ও শক্ত হয়ে গেলে আগ্নেয় শিলা গঠিত হয়। ব্যাসল্ট গঠনকারী খনিজগুলোর নাম কি কি? কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন। এই শিলা খুব ভারী ও শক্ত হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে এটি একটি লাভা শিলা। এটা অলরেডি এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে, তাই মনে রাখবে এটা লাভা শিলা। সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? ব্যাঙাচি, স্বপন বুড়ো, কাকাবাবু না ঢোল গোবিন্দ? সুভাষ মুখোপাধ্যায় এই বিখ্যাত সাহিত্যিকের ছদ্মনাম হলো ঢোল গোবিন্দ। সুভাষ মুখোপাধ্যায়ের কয়েকটি বইয়ের নাম দেখে রাখা যাক। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, পদাতিক, ছেলে গেছে বনে, কাল মধুমাস, যত দূরে যায়, চিরকুট, অগ্নিকোণ। এগুলো সবই সুভাষ মুখোপাধ্যায় রচিত বই। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়? ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই? রক্ত তঞ্চন ব্যাহত হয় মূলত ভিটামিন কে এর অভাবের জন্য। এই ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? বা প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নামগুলো তো দেখে রাখতে হবে। এখন দেখে নাও, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এটি রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে। ভিটামিন কে এর ঘাটতি হলে শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটে, যার ফলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় বাধা পড়ে। এর অভাবে অস্টিওপোরোসিস হতে পারে। এছাড়া এর অভাবে মহিলাদের মাসিকে রক্তের অত্যাধিক প্রবাহ ঘটে ভিটামিন কে এর অভাবে। খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন, দেখতেই পাচ্ছ। ইমিউন সিস্টেমকে রক্ষা করে এই ভিটামিন এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে। এতগুলো কাজ এই ভিটামিন কে এর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? ক্ষুদিরাম বসু, বিনায়ক দামোদর সাভারকর, প্রফুল্ল চাকি, ভগৎ সিং? অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। কত সালে প্রতিষ্ঠা করেন? 1904 সালে। বিনায়ক দামোদর সাভারকর ও তার ভাই গণেশ দামোদর সাভারকর দ্বারা প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ ছিল এই অভিনব ভারত। নাসিক মিত্র মেলা হিসাবে প্রতিষ্ঠিত এই সমিতিটি ভারত ও লন্ডনের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন বিপ্লবী ও রাজনৈতিক কর্মীদের সাথে যুক্ত ছিল। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন না শ্রী চৈতন্য দেব? কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। কুলীন থেকে কৌলিন্য শব্দের উৎপত্তি হয়। কৌলিন্য হলো হিন্দুকুল ও বর্ণ সমীকরণ আইন। সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন হেমন্ত সেন। শ্রেষ্ঠ শাসক বিজয় সেন। শেষ রাজা ছিলেন লক্ষণ সেন, তার উপাধি ছিল গৌড়েশ্বর। তাহলে সেন বংশ যেহেতু কথাটা আসলো, তাহলে আমাদের তার সাথে সাথে জেনে নিতে হবে প্রতিষ্ঠাতাকে, শেষ শেষ শাসক কে ছিলেন এবং শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। সমস্ত প্রশ্ন তোমাদেরকে এক জায়গায় ছোট করে রাখতে হবে এবং এক্সামের সময় সেটাকে বারবার রিপিট করতে হবে। পরের প্রশ্ন, জেএফএম এর পুরো নাম কি? জয়েনিং ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জেরম ফরেস্ট ম্যানেজমেন্ট নাকি জেনারেল ফরেস্ট ম্যানেজমেন্ট? জেএফএম এর পুরো নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ভারতের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি রিসার্চ রেঞ্জে 1971 সালে একটি পরীক্ষা হিসেবে তৈরি করে। এর উদ্দেশ্য হলো অরণ্যের উপর জৈব চাপ কমানো, যাতে বনগুলি সর্বাধিক উৎপাদনশীল স্তরে সংরক্ষিত হয়, বনের জীববৈচিত্র্য প্রভাবিত না হয়। বর্তমানে জেএফএম দার্জিলিং পাহাড় ও রাজ্যের পশ্চিম মালভূমি এলাকাতেও কাজ করছে। এটাও ইনফরমেশনটাও জেনে রাখা দরকার। পরের প্রশ্ন, গ্রানা ও স্ট্রোমা কোথায় অবস্থিত? সালোক সংশ্লেষের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্লোরোপ্লাস্ট, সবুজ পাতা, সজীব কোষে না উদ্ভিদের মূলে? গ্রানা ও স্ট্রোমা রয়েছে ক্লোরোপ্লাস্টে। এই গ্রানা ও স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে বর্ণনা করা হয়। 1837 সালে হুগো ভন মোল ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেছিলেন। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
পরের প্রশ্ন, কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় 1848 সালে, 1928 সালে, 1925 সালে নাকি 1911 সালে? এটার অ্যান্সার হয়ে যাবে 1928 সালে। এটা বলা হয়েছে যে ভারত, এটা কিন্তু বলেনি যে স্বাধীন ভারত কি ভারত, এই প্রশ্নটা ভালো করে খেয়াল করে দেখো। এটার অ্যান্সার হয়ে যাবে 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে হকিতে ভারত প্রথম সোনা পায়। ভারত নেদারল্যান্ডকে পরাজিত করেছিল। অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত স্বর্ণ পদক জিতেছিলেন। কিন্তু 1948 সালে স্বাধীন ভারতের লন্ডন অলিম্পিকে ভারত প্রথম স্বর্ণ পদক জেতে, সেটা হয়ে যাবে 1948 সালে। যদি বলা হয় স্বাধীন ভারতে, তখন লন্ডন অলিম্পিকে ভারত প্রথম স্বর্ণ পদক জেতে 1948। পরের প্রশ্ন, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? 1905 সালে, 1911 সালে, 1915 সালে না 1900 সালে? এটার অ্যান্সার হয়ে যাবে 1911 সালে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল ভারতের, তখন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়? 112 নম্বর ধারা, 75 নম্বর ধারা, 115 না 110 নম্বর ধারা? বাজেট পেশ করা হয় মূলত 112 নম্বর ধারা অনুযায়ী। সংবিধানের 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত প্রতি আর্থিক বছরের জন্য আনুমানিক প্রাপ্তি বা আয় ও ব্যয়ের হিসেব সংসদে উপস্থাপন করতে হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। এই যে সময়টা, এই সময় যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা খেয়াল করবে, এটা থেকেও জিজ্ঞেস করে। এই বাজেট 3 ভাগে বিভক্ত: একীভূত তহবিল, সম্ভাব্য তহবিল ও সরকারি তহবিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, সেখানে জয়েন করে যাবে। কম্পিটিটিভ এক্সাম গাইডের এই গ্রুপে তোমাদেরকে প্রতিদিন রাত 9টায় 1 ঘন্টা, রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা কুইজ রাখা হয়। সেখানে তোমরা অন্যান্য কুইজের সঙ্গে সঙ্গে 100 জিকের একটি ফ্রি পিডিএফ কুইজ তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা যদি 90+ পেয়ে থাকো তাহলে তোমরা একটি করে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এছাড়া সেখানে তোমরা ইংলিশের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমরা ডেলি কুইজ করতে পারবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার প্রথমে নোটিফিকেশন পেতে তোমরা পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তাহলে আজকের শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।